হ্যালো ভিভো লাভার্স, সম্প্রতি লঞ্চ করে দেওয়া ভিভোর V29 সিরিজের মধ্যে V29e এটাও কিন্তু সম্প্রতি লঞ্চ করে দিয়েছে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি। আর ভিভোর ভি সিরিজ মানে দুর্দান্ত স্পেসিফিকেশন, দুর্দান্ত লুকিংস এবং সব মিলে একটা পারফেক্ট এবং দুর্দান্ত কম্বিনেশন। এছাড়াও এই ফোনটি আপনাদের জন্য যা কিছু অফার করছে তার মধ্যে মেইনলি রয়েছে এটার চিপসেট, মানে 5G চিপসেট পাচ্ছেন যেটা স্ন্যাপড্রাগন 695। এছাড়াও এই ফোনটাতে রয়েছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এছাড়াও এই ফোনটাতে ডিসপ্লেতে পাচ্ছেন একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে তো রয়েছে এই দুর্দান্ত ডিজাইন এবং অরা লাইটের সাপোর্ট। সব মিলিয়ে এই ফোনটার প্রাইস রাখা হয়েছে 36,999 টাকা। এই ফোনটির প্রাইস যে বর্তমানে 37,000 টাকা রাখা হয়েছে, এটার মধ্যে কি এই ফোনটি আসলেই ভ্যালু ফর মানি প্রোভাইড করছে সেটাই জানানোর জন্য আজকের এই ভিডিওটি মেক করেছি। তো একটি মুহূর্ত মিস না করে ভিডিওটি কন্টিনিউ করুন, করা একটা রিভিউ হতে চলেছে। সো এখনও যারা ভিডিওটি লাইক করেন নাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ডু সাবস্ক্রাইব। লেটস টেক ইট আউট দিস ভিডিও। তো শুরুতেই ফোনটা যদি আপনি হাতে নিয়ে দেখেন তাহলে কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইন, এটা কিন্তু আপনি মানতে বাধ্য এবং প্রেমে পড়ে যেতে বাধ্য। পাশাপাশি এই ফোনটার পিছনে রয়েছে গ্লাস বডি, আর এই ফোনটার টোটালি প্লাস্টিকের একটা ফ্রেম। আর মোটামুটি যদি আপনি চিন্তা করেন ফ্রন্ট সাইডে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ফ্রন্ট সাইডে একটা পাঞ্চল ছোট্ট একটা ক্যামেরা রয়েছে, দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এবং পিছনে যদি আপনারা দেখেন তাহলে একটা ক্যামেরা বাম্প রয়েছে যেটার মাঝখানে দুইটি ক্যামেরা রয়েছে এবং পাশাপাশি আর দুইটি ফ্ল্যাশ লাইট রয়েছে, যেটার একটি ফ্ল্যাশ হচ্ছে রিং লাইটের মতো যেটা অরা লাইট বলছে ভিভো, এবং এটার কিছু বিশেষত্ব রয়েছে, এটা আমরা বিস্তারিত পরে জানাবো। এছাড়াও রয়েছে ভিভোর ব্র্যান্ডিং, মোটামুটি বক্সি টাইপ ডিজাইন, হাতে নিলে খুব একটা ব্যাড ফিলিংস আসে না, মোটামুটি একটা ভালো ফিলিংস দেওয়ার চেষ্টা করে ভিভোর V29e এই ফোনটি আপনাকে অফার করছে দুইটি কালার, একটি হচ্ছে ফরেস্ট ব্ল্যাক আর একটি হচ্ছে রোজ গোল্ড। দুইটি কালারই খুবই গর্জিয়াস, যে কোনো কালার আপনি চাইলে নিতে পারেন, দুইটি কালারই খুবই প্রিমিয়াম। পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ওয়াটার অ্যান্ড রেসিস্ট্যান্টের সুবিধা রয়েছে, মানে IP54 এর ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেসিস্ট্যান্ট রয়েছে, ছিটাফোটা পানি বা ধুলাবালি থেকে আপনাকে বেশ প্রোটেক্ট করবে। এছাড়াও এই ফোনটাতে রয়েছে 7.7 মিলিমিটার থিকনেস এবং ওয়েট রয়েছে 190 গ্রাম। মোটামুটি লাইট ওয়েট একটা ফোন, আপনার কাছে মনে হয় না যে খুব একটা পেইনফুল হবে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন দিক। পাশাপাশি এই ফোনটাতে পোর্টস বাটন সেকশনে 3.5mm হেডফোন জ্যাকটা ছাড়া সব কিছুরই দেখা পাবেন, বিকজ অফ 3.5mm হেডফোন জ্যাকটা এখানে মিসিং। 3.5mm হেডফোন জ্যাকটা দেওয়া খুবই উচিত ছিল, কারণ থিকনেসটা এতটাও যে পাতলা তেমনটা না, চাইলে দেওয়া যেতে পারতো। পাশাপাশি একটা সিঙ্গেল মনো স্পিকার রয়েছে, এখানে স্টেরিও স্পিকার থাকলে আমার মনে হয় বেটার হতে পারতো, বাট দেয় নাই, সো এই ক্ষেত্রে কমপ্লেন করার জায়গা নেই, দিলে বেটার হতে পারতো। পাশাপাশি সকল রকমের আপনি যদি উপরের দিকে দেখেন তাহলে এটা সিম স্লট রয়েছে, যেখানে দুইটি সিম ইউজ করতে পারবেন, কোনো ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, বিকজ এটা 256GB স্টোরেজ রয়েছেই। এটা আমরা মনে করি যে মোর দেন এনাফ একটা স্টোরেজ। তো মোটামুটি পোর্টস অ্যান্ড বাটন সেকশন নিয়ে আপনি খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না, মোটামুটি সব কিছুর দেখাই রয়েছে। ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে রেজুলেশন হিসেবে রয়েছে 1080x2400 পিক্সেল এবং পিপিএ ডেন্সিটি রয়েছে 398 পিপিএ ডেন্সিটি, এবং এটার পিক ব্রাইটনেস রয়েছে 1150 নিট পিক ব্রাইটনেস, এবং এই ফোনটাতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে। মোটামুটি আমরা মনে করি যে 120 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে হওয়ার কারণে আপনি একটা স্মুথ পার্টার একটা ফিল পাবেন, আর গেমিংয়ের জন্য তো 120 হার্টজ রিফ্রেশ রেট আপনাকে একটা বেটার ফিলিংস দিবেই। আর পাশাপাশি এই ফোনটাতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যে কারণে একটা পাঞ্চি ডিসপ্লে পাচ্ছেন, মানে কালার অ্যাকুরেন্সি খুবই গর্জিয়াস ছিল। আবার যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তো সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবেন, এবং এই ফোনটা আপনাকে চোখে খুবই আরামদায়ক কিছু ফিলিংস দেওয়ার চেষ্টা করবে বিকজ অফ অ্যামোলেড ডিসপ্লে। এবং পাশাপাশি এটা কিন্তু সুপার অ্যামোলেড টেকনোলজি নয়, এটা শুধু অ্যামোলেড ডিসপ্লে, তো সেক্ষেত্রে আপনি অ্যামোলেডের যে ফ্যাসিলিটিগুলো সবগুলো এই ফোনটাতে পেয়ে যাবেন। এবং অ্যাঙ্গেল ডিস্ট্রিবিউশন যদি চিন্তা করেন তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডিসপ্লে যদি দেখতে চান তাহলে এই কালার ডিস্ট্রিবিউশনটা খুবই বেটার ছিল এবং বেশ পাঞ্চি ছিল, এবং পাঞ্চল কাটার ছোট করে রাখা হয়েছে, যেটা কিন্তু খুবই দেখতে সুন্দর লাগছিল। এবং এই ফোনটার ডিসপ্লে কিন্তু ন্যারো বেজেলগুলো খুবই, পাশাপাশি এই ফোনটার পাশের যে বেজেলগুলো ছিল খুবই ন্যারো রাখা হয়েছে, বাট লোয়ার বেজেলগুলো একটু মনে হচ্ছে মোটা, বাট সব দিক থেকে আমি মনে করি যে আপনার কাছে খুব একটা খারাপ লাগবে না, কারণ চিন বেজেলটা আমার কাছে খুবই ন্যারো মনে হয়েছে এবং দেখতে খুবই গর্জিয়াস লাগছিল। এবার আমরা শুরুতেই যদি বলি তাহলে পারফরমেন্স নিয়ে কথা বলতেই হয়, কারণ আর এটার অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং ফান্টাসওয়েস 13 ভার্সনে, এবং অ্যান্ড্রয়েড ভার্সন কয়েক বছর আপডেট আপনারা পাবেন। এবং ফান্টাসওয়েস 13 নিয়ে কি বলবো, এটা মোটামুটি একটা লিট অ্যান্ড ক্লিন একটা ইউআই বলতে পারেন, মোটামুটি আমার মনে হয় খারাপ ব্যাড ফিলিংস আপনাকে দিবে না, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এবং চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G একটা প্রসেসর, যেটা 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটা 5G প্রসেসর, এবং এটা আপ টু ক্লক স্পিড রয়েছে 2.2 GHz। আর এটার জিপিইউ হিসেবে রয়েছে Adreno 619, আর
এখন আমরা যদি বলি তাহলে অ্যান্টিটি স্কোর রয়েছে প্রায় 4 লাখের উপরে, আর এটার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে কনকম স্ন্যাপড্রাগন 695, একটা স্ট্যাবল পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। বাট খুব মহামারী যারা ইউজার রয়েছেন, মানে খুব হেভি ইউজার রয়েছেন, তারা এই চিপসেটটা একটু অ্যাভয়েড করাই উচিত, কারণ এটা কিন্তু হেভি পারফরমেন্স আপনাকে দিবে না। বাট স্ট্যাবল যদি আপনি একটা পারফরমেন্স চান, মানে মোটামুটি মাল্টিমিডিয়া কনজিউম করেন, টুকটাক গেমিং করেন, আর ডে টু ডে টাস্কের জন্য খুব একটা বেশি হেভি ইউজার না, তো তারা এই ফোনটার এই সিপিইউ নিয়ে খুবই সন্তুষ্ট থাকবেন। আর স্ন্যাপড্রাগন প্রসেসর, এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, এই প্রসেসরটা কিন্তু একটা বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে, হিটিং ইস্যুটাও খুবই কম রয়েছে, পারফরমেন্সটা মোর দেন বেটার দেওয়ার চেষ্টা করে। বাট এটা কিন্তু হেভি ইউজারদের জন্য নয়, এটা নর্মাল ইউজারদের জন্য। আর 4 লাখের উপর যেহেতু স্কোর আছে, মোটামুটি আপনি ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, এগুলো লো সেটিংসে খুব ভালোভাবে খেলতে পারবেন আশা করা যায়। এবং এই ফোনটি আপনি দুইটি ভেরিয়েন্টে পাবেন, 128GB এবং 256GB। এটার ক্যাটাগরি রয়েছে UFS 2.2 আর এটাতে আপনি যদি র্যাম ভার্সন বলেন তাহলে 8GB র্যামে পাবেন। এটা স্ট্যাবল, আমার মনে হয় 8GB র্যাম মোর দ্যান এনাফ বর্তমান সময়। এবং LPDDR4X এর র্যাম ভেরিয়েন্ট পাবেন। আমরা মোটামুটি এই ফোনটা দিয়ে মাল্টিমিডিয়া কনজিউম করে দেখেছি এবং র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে এটাতে অনেকগুলো মাল্টিটাস্কিং করতে পেরেছিলাম, ম্যানেজমেন্টগুলো খুব ভালো ছিল। মোটামুটি আপনি একটা ভালোভাবে এই দিন ডে টু ডে টাস্কের জন্য এবং মোটামুটি একটা গেমিংয়ের জন্য এই ফোনটা চুজ করতে পারেন। বাট হেভি গেমিংরা এই থেকে আমার মনে হয় একটু অ্যাভয়েড করা উচিত, বিকজ অফ এর চিপসেটটা কিন্তু খুব মহামারী, আপনাকে বেশি হেভি পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে না। মোটামুটি স্ট্যাবল পারফরমেন্স যারা রয়েছেন তারা নিতে পারেন। বাট আমার মনে হচ্ছে স্টিল নাও 37,000 টাকা ফোনের বাজেট অনুযায়ী এই চিপসেটটা একটু নর্মাল হয়ে গেছে। বাট এই ফোনটার স্টিল নাও আমার মনে হয় 30,000 টাকার মধ্যে হলে খুবই বেটার হতে পারতো। এবং এই ফোনটাতে রয়েছে 4800 mAh এর রাউন্ড ব্যাটারি এবং 44 ওয়াটের একটি ওয়াইড চার্জার। মোটামুটি আপনি ডে টু ডে টাস্কের জন্য এবং সারাদিন অনায়াসে পার করতে পারবেন এই চার্জ ব্যাকআপ নিয়ে। এবং 44 ওয়াটের একটি চার্জার রয়েছে যেটা আপনি খুব দ্রুত ফাস্ট চার্জিং করতে পারবেন, এটা নিঃসন্দেহে। এছাড়াও সিকিউরিটি পারপাসের জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধায়। পাশাপাশি এই ফোনটাতে সেন্সর সেকশন রয়েছে, অ্যাক্সিলোমিটার সেন্সর, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, ই কম্পাস, মোটামুটি সবগুলো সেন্সরই দেখা পাবেন। ওয়েল, আমরা যদি এবার ক্যামেরা নিয়ে কথা বলি, কারণ সবারই মাথা ব্যথা ক্যামেরা নিয়ে, আর ভিভোর V29e এটার ক্যামেরা নিয়ে খুব হাইপ সৃষ্টি করেছে। তো আসা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। তো মেইনলি এটার ফোনের ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং পাশাপাশি 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড লেন্স রয়েছে এবং এটা ওয়াইজ যুক্ত একটা ক্যামেরা। 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে আপনি যদি পিকচার তুলেন তাহলে ডিটেলসের পরিমাণ মোটামুটি ভালো ছিল, আর আপনি যদি একটু ভালো করে ডিটেলসে লক্ষ্য করেন তাহলে মনে হচ্ছে একটু ফ্যাকাশে করে দেয়, আর এটা কিন্তু বরাবরই হয়ে আছে। আর আপনি যদি লো লাইটে পিকচার ক্যাপচার করেন তাহলে খুব নয়েজের দেখা দেয়। বাট আপনি যদি স্ক্রিন টাইম আর যদি আপনি যারা নাইট মোড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি নয়েজটা ডিউরেশন করে দেওয়ার পর একটু সফট করে দেয় পিকচারগুলো। তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ভালো লেগেছে। এবং এটার যদি এজ ডিটেকশনের কথা বলেন, মানে আপনি ডেপথ সেন্সরের কথা বলেন, তাহলে এটা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। বাট আপনি যদি ব্লার এরিয়াগুলো দেখেন তাহলে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। বাট এর চেয়ে বেটার কিছু করা যেতে পারতো। বাট কিছু কিছু সময় এজিটেশনগুলো একটু মিচ ম্যাচ করে, এটা কিন্তু খুব নোটিসেবল। পাশাপাশি যদি আপনি ডিরেক্ট সানলাইটে বা ভালো লাইট এরিয়াতে আপনি যদি আলট্রা ওয়াইড লেন্স দিয়ে 8 মেগাপিক্সেল পিকচার ক্যাপচার করেন, এটা খুব ভালো ছিল। বাট কিছু কিছু সময় ডিটেলসের ঘাটতি লক্ষ্য করা যায় এবং লো লাইটে বেশ নয়েজ এরিয়াতে করে বেশ সফট করে দেয়। আর পাশাপাশি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে যদি আপনি হিউম্যান বিং ছবি তোলেন তো সেক্ষেত্রে একটু সফট করে দিচ্ছিলো। এই ডিটেলসের পরিমাণ আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে, আর বেশি অর্ম করে দেয়, আর কালার স্যাচুরেশনটা একটু বেশি করে দেয়। আর বিশেষ করে রেড কালার এবং কিছু কালারগুলো আছে একটু বেশি বুস্ট আপ করে, দেখতে ন্যাচারালি ভালো লাগে। বাট কিছু কিছু সময় আপনার মনে হবে যে এটা ন্যাচারাল নয়, এটা একটু আর্টিফিশিয়ালি আপনাকে দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে, দেখতে খুবই ভালো লাগে, চোখের একটু আরামদায়ক হয় আর কি। এছাড়াও এই ফোনটাতে অরা লাইট দিয়ে যে পিকচারগুলো তুলতে পারবেন এটাও কিন্তু খুবই ভালো কাজের, মানে আপনি চাইলে অরা লাইটটা কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল করে আপনি লো লাইটে ভালোভাবে পিকচারগুলো ক্যাপচার করতে পারবেন, এটা একটা বুস্ট করে। আর অরা লাইটটা আপনার আসলে বেসিক্যালি একটা রিং লাইটের মতো কাজ করে, যেটা আপনার পিকচার বা একটা আপনার ফেসের উপরে একটা অর্ম টাইপের কালার দেওয়ার চেষ্টা করে, যেটা দেখতে ন্যাচারালি মোটামুটি ভালো লাগে। বাট আমার কাছে মনে হয় যে খুব একটা যে আপনাকে পিকচার নিয়ে খুব একটা অ্যাডভান্স কিছু দিবে এমনটা না, মোটামুটি একটা অ্যাডভান্স ফিচার বলতে পারেন। এছাড়াও এই ফোনটাতে রয়েছে ভিডিও রেকর্ডিংয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করার সুবিধা, এখানে 4K রেজুলেশন হলে খুবই ভালো হতো। বাট স্টিল নাও এই প্রসেসর কিন্তু আপনাকে 4K রেজুলেশন ভিডিও করতে সাপোর্ট দিতে পারবে না। সো সেক্ষেত্রে 1080x30 FPS এবং পাশাপাশি 60 FPS আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফ্রন্ট রেজুলেশন হচ্ছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এটাও আপনি মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন। সেলফি ক্যামেরাতে খুব একটা ভালো এমন না, মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে এবং ডিটেলসের পরিমাণ মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এবং একটু সফট করে দেয়, এটা কিন্তু বরাবর
বরাবরই আমরা দেখে আসছি এবং ডিটেলস মোটামুটি ধরে রাখার চেষ্টা করে এবং আপনি যদি এইচডি রেশনের কথা বলেন এটাও খুব বেশি ম্যাচ করে না, মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। সো এখন বলা যাক এই ভিডিও রেকর্ডিংও আপনি 30 fps করতে পারবেন ফুল এইচডিতে, এখানেও 4K রেজলিউশন হচ্ছে না। তো এই ফোনটিতে ক্যামেরা ফিচারে আরও কিছু বেস্ট ফিচার রয়েছে, যেমন ডুয়েল আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন। পাশাপাশি এই ফোনটাতে আপনার যদি নাইট ফটোগ্রাফি করেন সেটাও একটা ভালো ফিচার। এছাড়াও আপনি যদি এর স্লো মোশনে ভিডিও করতে পারবেন, মোটামুটি অনেকগুলো ফিচার রয়েছে, সেটা আসলে বিস্তারিত জানানো যাচ্ছে না বা বললে অনেক বড় হয়ে যাবে। তো আমার মনে হয় যে এই ফোনটার ক্যামেরা নিয়ে খুব ভালো কাজ করেছে, এটা ঠিক আছে, বাট অরা লাইট এটা কিন্তু খুব যে মেজর আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করবে এমন না, মোটামুটি একটা ইউনিক ফিচার, এটা আমার মনে হয়েছে। ওয়েল 37,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটি আপনাদের জন্য কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এটা কিন্তু আপনাদের ওপরেই, কারণ কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে 37,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটা আপনি কিনতে চাচ্ছেন কিনা। আর আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা যদি 30,000 টাকার প্রাইস পয়েন্টের মধ্যে হতো তাহলে আমার মনে হয় একটা ভ্যালু ফর মানি জিনিসটা হতে পারতো এই ফোনের এই বাজেট অনুযায়ী। তো মোটামুটি এই ফোনটার ডিজাইন আর এই ফোনটার ক্যামেরা ফিচার মোটামুটি ভালো লেগেছে এবং ফোনটার ডিসপ্লেটাও খুবই গর্জিয়াস ছিল, আর ফোনটা বক্সি টাইপ ডিজাইন দেখতে খুব হ্যান্ডি। আর যারা ভিভো লাভার রয়েছেন তারা কিন্তু ভিভোর ভি সিরিজের প্রতি একটা সফট কর্নার রয়েছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন। বাট আর স্টিল নাও আমার মনে হয়েছে যে ফোনটার প্রাইসটা খুবই বেশি এই বর্তমান সময় অনুযায়ী, বাট 30,000 টাকার মধ্যে হলে এক কথা এই ফোনটা কেনা যেত। আর এই V29 এবং V29e এই ফোনটির মধ্যে কোন ফোনটি আপনার মনে হয়েছে যে ভ্যালু ফর মানি সেটা জানানোর চেষ্টা করবেন, আর এই ভিডিওটি কেমন লেগেছে তাও জানানোর চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন PhZoNe। একটু মুহূর্ত মিস না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে চলুন, আজকের মতো বিদায়।